আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। এই স্পেশাল অধ্যায়ের মোবাইল যোগাযোগ এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল 2 নম্বর লেকচার। তো আজকের স্পেশাল লেকচারে আমরা নতুন যে টপিকটা দেখতে পাচ্ছি জিএসএম, সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক জিএসএম। এইখান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে। জিএসএম এর পূর্ণ রূপটা মুখস্থ করতে হবে, না দেখে লিখতেও হবে তোমাদের, পরীক্ষাটা আসে। জিতে হচ্ছে গ্লোবাল, এসে হচ্ছে সিস্টেম, আর এম এ হচ্ছে মোবাইল কমিউনিকেশন। তো একসাথে আর্টিকেলটা যুক্ত করলে আমরা বলতে পারি জিএসএম এর পূর্ণ রূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। অর্থাৎ এটা হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা স্ট্যান্ডার্ড বিষয়। একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়। মনে রাখবা, এটা এমসিকিউতে ইম্পর্টেন্ট যে জিএমএস সিস্টেমটা কোন প্রজন্মের মোবাইল ফোনের সিস্টেমের সাথে যুক্ত? দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেমের সাথে যুক্ত। আমরা জানি মোবাইল ফোনের প্রজন্ম মোটামুটি এখন পর্যন্ত 5টা আসছে। গত ক্লাসে আমরা একটু সামারি করেছিলাম এই বিষয়টা। যেমন আমরা জানি আমাদের মোবাইল ফোনের ব্যবহারের যে সময়কাল, সেই সময়কাল অনুযায়ী আমাদের এই মোবাইল ফোনের প্রজন্মটাকে 5টা বর্তমান পর্যন্ত ভাগ করা হয়েছে। থ্যাংক ইউ, জয়েন করছো আবার, হয়তো বা নেট সমস্যার কারণে চলে গিয়েছিল, আবার জয়েন করছো, খুশি হলাম। আর রুবি জয়েন করছো, থ্যাংক ইউ। একটু রেগুলার একটু তাড়াতাড়ি আসবা ক্লাসে, চেষ্টা করবা দ্রুত জয়েন করার জন্য। তো যেখানে ছিলাম আমরা, যে মোবাইলের জগতে বসবাস করতেছি এখনকার বর্তমান যে জেনারেশন, সেটা হচ্ছে 5G বা পঞ্চম প্রজন্ম আর কি। তো আমাদের প্রথম প্রজন্মটা শুরু হয় 1979 সালে। আর একবারে মোবাইলের প্রথম জাগ্রযাত্রা সেটা হচ্ছে 1979 সালে। তো 1979 সাল থেকে আমাদের 1990 সাল পর্যন্ত যে সময়ব্যাপী, সেটা হয় প্রথম প্রজন্ম। তারপরে 1991 থেকে 2000 সাল পর্যন্ত হয় দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন 2G, আর প্রথমটা ছিল ফার্স্ট জেনারেশন 1G। এরপর হচ্ছে তৃতীয় প্রজন্ম, সেটা 2001 থেকে 2008 পর্যন্ত ছিল, এটা ছিল কি থার্ড জেনারেশন বা 3G। আর 2009 থেকে 2020 সাল পর্যন্ত যেটা চতুর্থ প্রজন্ম, অর্থাৎ ফোর্থ জেনারেশন 4G। বর্তমানে আমরা 4G চলতেছে। আর আমাদের 2020 সালের পরবর্তী সময়গুলোতে যে জেনারেশনটা আসবে বা আমরাও আসছি বর্তমানে, এটা কিন্তু আমাদের 5G প্রজন্ম বা 5 জেনারেশনের মধ্যে আমরা চলতেছি। যদিও 5 জেনারেশন, কিন্তু এখানে 4G সিস্টেমটাই বহাল রয়েছে, এখনও 5Gটা অ্যাভেলেবল হয় নাই। তো এই হচ্ছে আমাদের সময়কাল ব্যাপী মোবাইল ফোন ইউজারের ক্ষেত্রে প্রজন্মের ধারাটা। সবাই কি বুঝতে পারছো এতটুকু যে আলোচনা করলাম? জি স্যার। থ্যাংক ইউ। তো আমাদের এই দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে আমার এই যে জিএসএম, এই সিস্টেমটা কাজ করে। মনে রাখবা, মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটা স্পেশাল চুক্তি করা হয়, রোমিং চুক্তি। এই চুক্তির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তেই একটা মানুষ জিএসএম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনটা সচল করতে পারে। তো স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস, যেটা এসএমএস বলা হয়, এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএসএম পথিকৃত। অর্থাৎ যে এসএমএসটা আমরা উৎপাদন করি, এই এসএমএসটাও এই জিএসএম এর প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়। এর সর্বোচ্চ দূরত্ব হলো 35 কিলোমিটার। তো এই হচ্ছে আমাদের জিএসএম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এটা হচ্ছে একটা সিস্টেম বা স্ট্যান্ডার্ড বিষয়। এটা আমাদের মোবাইল প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেখানে আমাদের অনেক কারিকুলাম থাকে। তো আমরা এই মুহূর্তে আমাদের যে জিএসএম সিস্টেমটা পড়েছি, এখান থেকে আমরা একটা সৃজনশীল দেখি কীভাবে প্রশ্ন আসে, সেটা একটু সলভ করার চেষ্টা করি। তো একটু ওয়েট করো, আমি একটু বে করতেছি, অপেক্ষা করো, একটু ওয়েট। আমি দেখি এখানে আমাদের যে ইয়াটা দেওয়া আছে জিএসএম প্রযুক্তি। হ্যাঁ, একটু ওয়েট করো, আমরা এখন এটা তোমাদের দেখাচ্ছি সৃজনশীলের প্রশ্ন কীভাবে আসে।
তো এটা হচ্ছে আমাদের 2019 সালে আসা প্রশ্ন সিলেট বোর্ডে। তোমরা দেখতে পাচ্ছ কি এটা আমাকে জানাইও তো, আমি এটা ছবি দিয়েছি তোমাদের, সৃজনশীলের উদ্দীপকের একটা ছবি দেখা যাচ্ছে কিনা আমি একটু বললো, দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে বলতেছে সিলেট বোর্ড 2019 সালে প্রশ্নটা আসে, শান্তা তার মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে, সে এর ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশের ডেটা স্থানান্তর করতে পারে। এখন আমরা জানি টেলিটক সিম এটা এটা কি আমাদের নিজস্ব দেশের একটা সিম না? হ্যাঁ স্যার, এটা দেশীয় সিম, কিন্তু গ্রামীণ, বাংলালিংক, রবি এগুলো কিন্তু নিজস্ব দেশীয় না। একটা না, এটা একটা বিদেশি কোম্পানি। আমাদের শুধু দেশীয় সিম হচ্ছে টেলিটক সিম, আর আমাদের অন্য অপারেটর তো হচ্ছে বাইরে, মানে মালিকানা আর কি। আমাদের নিজস্ব সিমটা হচ্ছে শুধু টেলিটক। আচ্ছা, তো এটাই বলতেছে যে এখন শান্তার যে মোবাইল ফোনটির প্রযুক্তি, সেটা প্রযুক্তিটি কোন প্রযুক্তি এটা ব্যাখ্যা করতে হবে। বলো। স্যার এই দেশীয় সিম মানে টেলিটক এই জন্যই নাকি সবকিছু চাকরির ক্ষেত্রে পেমেন্ট করতে হয় বা আবেদনের ফি প্রদান করতে হয় টেলিটক সিমের সাহায্যে, এই জন্যই কি? এই জন্যই আমাদের তো দেখা না যে সকল ক্ষেত্রে টেলিটকের মাধ্যমে ইয়া করা হয়, সরকারি যে কোনো কাজকর্মে। বা ওই যে দেখো না তোমরা, ওই যে তোমাদের রেজাল্ট কার্ড দেখে যে টেলিটক পাওয়ার বাই টেলিটক, রেজাল্ট শিট দেখে যে এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এরকম হয় না? আবার কলেজে আবেদনের ক্ষেত্রে তোমরা দেখো না লেখা থাকে টেলিটক। হ্যাঁ স্যার, নিচে এক কোণায় লেখা থাকে। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় অন্য কোনো অপারেটর লেখা থাকে না, কারণ সেগুলো দেশীয় সিম না, দেশের নিজস্ব তৈরিকৃত সিম না, বুঝছো? এটা কি মনে করো যে ফরেন, মানে মালিকটা হচ্ছে ফরেন, তো বিদেশে মালিকানা এই সিমটা চলতেছে, কিন্তু নেটওয়ার্কটা আমাদের দেশে, ঠিক আছে, নেটওয়ার্কের ইয়াটা সব আমাদের দেশে, কিন্তু মালিকানা অন্য। আর গ্রামীণ টেলিটকটা সম্পূর্ণ হচ্ছে দেশীয় অর্থায়নে এই সিমের নেটওয়ার্ক তৈরি করা, সিমের সবকিছু দেশীয় সরকারিভাবে তৈরি করা, এই জন্য এটা আমাদের সিম বলা হয়, টেলিটক আমাদের সিম বা আমাদের পণ্য, এটা আর কি। তো এটাই বলতেছে। তো এখন আমাদের এই যে উদ্দীপকটা পড়ছি টেলিটক সিম, তো এই টেলিটক সিমের মধ্যে কি আছে আমাদের কত কোনো উদাহরণই আমরা জানি না, আমরা জিএসএম এর মধ্যেও কিন্তু এরকম কোনো কিছু পড়ি নাই। যাই হোক, তো আসলে এখানে আমাদের তো অক্ষরপত্র বইটা একটু পড়লে দেখি এখানে কি ভালো কিছু বলছে কিনা, যে মূল বইয়ের বেসিক যে আলোচনা আছে সেই বেসিক আলোচনাতে জিএসএম এর মধ্যে কি কোনো উদাহরণ আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, আমরা তো মাহবুবুর রহমান স্যারের বইটা দেখলাম, কিন্তু অন্য যে বইটা সেই বইটাও দেখি সেখানে কি লিখছে, তাহলে আরো ভালো বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের জিএসএম এর মধ্যে এটা পড়তেছে। তোমরা যদি কি এটা পড়ো, আসলে তেমন বোঝার মতো উপায় নাই যে এটা আসলে জিএসএম এর পদ্ধতি। তারপর দেখি যে আমাদের এখানে কতটুকু লিখছে এই বইটাতে, জিএসএম যে প্রযুক্তি, সেই প্রযুক্তির ক্ষেত্রে আমরা গত ক্লাসে জিএসএম এখানে আচ্ছা হ্যাঁ, এখানে আমার এই বইটাতে লিখছে জিএসএম প্রযুক্তির ক্ষেত্রে এই যে অক্ষরপত্র যে বই আছে সেই বইতে ভালো ডিটেলস লিখছে, আমি দেখাচ্ছি। আমরা তো যে বইটা পড়ছি সেটা ছিল কি আমাদের বইটা মাহবুবুর রহমান স্যার বই, অক্ষরপত্র বইটাতে আমাদের বলছে। তো এই বইটা পড়লে মোটামুটি সৃজনশীলটার ব্যাখ্যা সহজে আমরা বুঝতে পারবো। তো একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলো। কে কিছু হ্যাঁ দেখে নিও, আজকে আমি কোনো ক্লাসও নিতে পারবো না। হ্যাঁ, এটাই শেষ ক্লাস আমার, আজকে এটাই ক্লাস করে আমি অফ হয়ে যাব। ওয়ালাইকুম সালাম। তো দেখো যেখানে ছিলাম আর কি, তো আমরা বলতেছিলাম এখানে জিএসএম প্রযুক্তি, সেই প্রযুক্তি নিয়ে। তো এখানে আমাদের একটা অংশ লেখা আছে যে জিএসএম প্রযুক্তি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্কে 2000 মোবাইল নেটওয়ার্ক, মনে রাখবা জিএসএম প্রযুক্তি হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক, এখানে মোবাইলে নেটওয়ার্ক ইউজ করা হয় বেশি।
যা 218টি দেশে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশের মধ্যে টেলিটক আছে, গ্রামীণ আছে, বাংলালিংক আছে, রবি ও এয়ারটেল মোবাইল অপারেটরে জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মানে আমাদের উদ্দীপকে যদি এরকম কোনো একটা সিমের একটা উদ্দীপক থাকে, সাপোজ টেলিটক সিম হইতে পারে, গ্রামীণ হইতে পারে, বাংলালিংক সিম হইতে পারে, টিসি সব সিমই হইতে পারে, সমস্যা নেই। সবগুলো সিমের মধ্যে এই জিএসএম প্রযুক্তিটা ব্যবহার করা হয়। কথা কি বুঝছো? এবার বলতেছে যে আমাদের এই প্রযুক্তিতে আন্তর্জাতিক রোমিং সুবিধা বেশি পাওয়া যায়, আর সিম সহজলভ্যতার কারণে ব্যবহারকারীগণ ইচ্ছামতো জিএসএম নেটওয়ার্ক বা হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমাদের জিএসএম সিস্টেমটা হয় মোবাইলের মধ্যে যে কাজ করে, এই সিমটা তুমি সাপোজ একটা ডিভাইসে লাগাইছো, সেই ডিভাইসে এটা চলতেছে, তো এই সিমটা খুইলে যদি অন্য ডিভাইসে লাগাও সেই ডিভাইসেও চলবে, কারণ কি সকল ডিভাইসে জিএসএম প্রযুক্তিটা ইনক্লুড আছে সিমের সাথে। যার ফলে একটা মোবাইলে একটা সিম লাগাইলে সেই সিম অন্য মোবাইলে লাগাইলে চলবে না, এরকমটি হয় না। এরকম কখনো হয়েছে? তোমার একটা গ্রামীণ সিম আছে একটা মোবাইলে, সেই সিমটা খুইলা তুমি নতুন একটা মোবাইলে লাগাইছো, তো দেখবা যে সেই নতুন মোবাইলও গ্রামীণ সিম চলতেছে, কেন? জিএসএম প্রযুক্তি আছে। কথা কি বুঝছো? জি স্যার। এরকম যদি হইতো যে আমার একটা মোবাইলের জন্য একটাই সিম ব্যবহার করা হচ্ছে, সেই সিমটা অন্য মোবাইল লাগালে হবে না, এরকম কিন্তু হয় না। একটা সিম যে কোনো মোবাইলে ইউজ করা যায়, সংযুক্ত করলেই হয়ে যায়, অটোমেটিক চালু হয়ে যায়। তো এটা জিএসএম প্রযুক্তির মাধ্যমেই এটা সকল মোবাইলে অপারেটরের মধ্যে এই সিম কানেকশনটা পাওয়া যায়, এটাই। তো বলতেছে যে বলতেছে এখানে হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারেন। এই প্রযুক্তি মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চ গতির প্রযুক্তি সুবিধা প্রদান করা হয়। এর ফলে সেল কভারেজ এরিয়া এখন পর্যন্ত আমরা কম বেশি 35 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ পেয়েছি। এতে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি, যা গড়ে প্রায় 2 ওয়াট। আর হাবিজাব অনেক কিছু বলছে, এগুলো আমাদের তেমন লাগবে না। মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে মোটামুটি সিম কোম্পানির মধ্যে এই জিএসএম প্রযুক্তিটা অ্যাড করছে এবং সেখানে মোবাইল ফোনের মধ্যেও সেট করে রাখছে। তো এই জন্য আমরা এই বই থেকে যেটা পাইলাম আর কি, বেসিকটুকু পাওয়ার পর মোটামুটি আমরা বুঝতে পারলাম যে উদ্দীপকে যদি আমাদের কোনো সিম কোম্পানি নিয়ে কাজ করা হয়, তাহলে সেখানে যে প্রযুক্তি নিয়ে কাজ করবে সেটা কি জিএসএম প্রযুক্তি নিয়ে কাজ করবে। এখন দেখো মোটামুটি বুঝতে পারছো কিনা, এখন ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? জি স্যার। থ্যাংক ইউ। বাকি রেসপন্স করো, বাকিরা সবার কি ধারণা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে এই যে আমরা যতটুকু আলোচনা করলাম, এই বিষয়টাই কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের বুঝতে হবে যে আমাদের সিম কোম্পানির মধ্যে যে বিষয়টা কাজ করে এটা জিএসএম। এখন আমাদের এই জিএসএম প্রযুক্তি আলোচনা করতে হবে। তো আমরা একটু দেখি আমাদের কি বলছে, যে যেহেতু শান্তা মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে, সুতরাং শান্তার মোবাইল ফোনের প্রযুক্তিটি হলো জিএসএম প্রযুক্তি। এটা এক কথায় লিখে দিতে হবে। এটা আমরা সবাই জানি যে মোবাইল ফোনে যে সিম কোম্পানির যে নেটওয়ার্ক কানেকশনের সিস্টেম, সেটা কি জিএসএম সিস্টেম। তো এর পুরোটা কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এর সংক্ষিপ্ত রূপ হলো জিএসএম। এটি এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এবং টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। অর্থাৎ আমাদের জিএসএম প্রযুক্তিটা হচ্ছে দুইটা স্পেশাল প্রযুক্তির কম্বিনেশন। এর মনে রাখবা যে জিএসএমটা এই দুইটা প্রযুক্তির কম্বিনেশনে এটা তৈরি করা হয়েছে, ব্যাস এতটুকুই। জিএসএম প্রযুক্তি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক, যা 218টি দেশে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশের টেলিটক, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলে মোবাইল অপারেটরে জিএসএম প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তিতে আন্তর্জাতিক রোমিং সুবিধা বেশি পাওয়া যায়। সিম সহজলভ্যতার কারণে ব্যবহারকারীগণ ইচ্ছে মতো জিএসএম নেটওয়ার্ক এবং হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারে। এর সেল কভারেজ এরিয়া এখন পর্যন্ত কম বেশি 35 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ। এতে বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি, যা গড়ে প্রায় 2 ওয়াট। এর ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক কম, যা 56 kbps, কিলোবাইট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 56 কিলোবাইট। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। আমরা যে অক্ষরপত্র বইটা পড়ছিলাম, সেই বইয়ের হুবহু অনেকগুলো কথা এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের উদ্দীপকের ব্যাখ্যা এবং বা উত্তরটা।
প্রশ্নের সমাধানটা। সবাই দেখো এতটুকু বুঝতে পারলা কিনা। আচ্ছা, তো হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের স্পেশাল অংশটা। আমরা এখন এই টপিকটা ক্লোজ করলাম। ওকে, তো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। তো জিএসএমটা আমাদের কমপ্লিট হইলো। এটার পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমাদের সিডিএমএ। তো একটু ওয়েট করো। হ্যাঁ, তো আমরা যাই এই অংশটা এখন বই থেকে আলোচনা করি, মূল বইয়ের আলোচনা। আসলে আমাদের কিছু কিছু টপিক থাকে যেটা অক্ষরপত্র বইতে একটু ভালো ডিটেলস লেখা থাকে, কিছু কিছু বই থাকে আবার এই যে আমাদের এই বইটাতে ভালো লেখা থাকে। তো আমি দুইটা মিলেই পড়ে, সমস্যা নেই, যখন যেটা প্রয়োজন হয়। তো দেখো পরবর্তী আইটেমটা হচ্ছে সিডিএমএ। এই যে এই অংশটা, সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটি একটি চ্যানেল অ্যাক্সেস মেথড যা বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তি দ্বারা বাস্তবায়িত হয়। সিডিএমএ প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা অ্যাপ্লিকেশন অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়। মানে সিডিএম প্রযুক্তিতে ভয়েসের যে আদান প্রদান, ডেটা অ্যাপ্লিকেশনের আদান প্রদান, এটা কি অনেক ভালোভাবে পাওয়া যায়। আমরা যে মোবাইলে ভয়েস রেকর্ড করি না, যেমন মেসেঞ্জারে ভয়েস রেকর্ড করে পাঠাই না, বা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাই না, শুনতেছ আমার কথা? বুঝতেছো? এই যে ভয়েস রেকর্ড করে যে পাঠাই, ভয়েসটা যে রেকর্ড হয় আর ভয়েসটা আমার জায়গা থেকে তোমার জায়গায় চলে যায়, এটাই হচ্ছে আমাদের স্পেশাল এই প্রযুক্তির মাধ্যমে হয়। তো সিডিএমএ তখন 2G ও 3G উভয় প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এখন কি সিডিএমএ 2G 3G উভয় প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সিডিএমএ পদ্ধতিতে বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো ক্যারিয়ারে বিভক্ত করা হয়, যা 1.2 মেগাহার্টজ প্রশস্ত হয়ে থাকে। প্রত্যেকটি গ্রাহকের জন্য আলাদা কোড দেওয়া হয় এবং এই কোড পুরো ক্যারিয়ারের মধ্যে বিস্তৃত করা হয়। মানে ক্যারিয়ার বলতে আমরা বুঝি যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে, পুরো একটা এরিয়া অংশ। হ্যান্ডসেটগুলোতে সাধারণত অল্প শক্তিতেই ট্রান্সমিট হয়, ফলে ব্যাটারির আয়ু অনেক বেড়ে যায়, দীর্ঘ এক টাইম এবং হ্যান্ডসাইট স্ট্যান্ড বাই টাইম পাওয়া যায়। মানে কি, সরি, দীর্ঘ টক টাইম এবং কি স্ট্যান্ড বাই টাইমও পাওয়া যায়। মানে অনেকক্ষণ লং টাইম কথা বলা যায় এবং কি বেশি সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, একটু স্পিকার অফ রেখো প্লিজ। হ্যাঁ, স্পিকার অফ রেখো। তো এবার বলতেছিলাম যে জিএসএম এর চাইতে এর কল কস্ট তুলনামূলকভাবে কম, অর্থাৎ কলের যে খরচ সেটা কম। হ্যাঁ, সাইমা জয়েন করছো, কিছু বলতে চাইলে বলতে পারো সাইমা, শুনতেছি আমি। স্যার, সুমাইয়ার ফোন নষ্ট হয়ে গেছে, তো আমরা দুই বোন একসাথে করতেছি ক্লাস। ও আচ্ছা, সমস্যা নাই, ক্লাসে জয়েন করছো, খুশি হলাম। দেখো, তো এই হচ্ছে বিষয়টা। তো এখানে বলতেছে যে আমাদের জিএসএম এর চাইতে কল কস্ট, মানে কল করার যে রেট, সেটা সিডিএমে কম, মানে খরচ কম আর কি। এতে অত্যন্ত নিখুঁত মানের ভয়েস, অনেক বেশি বেশি প্রাইভেসি, অত্যন্ত সমৃদ্ধ মানের কল সুবিধা পাওয়া যায়। সিডিএমে ফোনগুলো স্বল্প শক্তিতে ট্রান্সমিট হয় বিধায় এতে রেডিয়েশনের পরিমাণ তুলনামূলকভাবে কম। এজন্য অনেকে এগুলোকে গ্রিন ফোন বলা হয়। মনে রাখবা যে কোন ফোনকে গ্রিন ফোন বলা হয়, যে ফোনের মধ্যে সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করা হয়, ইটিসি। তো এই হচ্ছে আমাদের আর্টিকেল, এতটুকু। এটার আমার তেমন সিউজুয়াল দেখতেছি না, আমি জাস্ট ব্যাখ্যাটুকু পড়লাম বই থেকে। এখন আমরা যাই আমাদের এই অংশটা। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটার মধ্যে সবাই দেখতে পাচ্ছ এই লোকটা আগেও দেখছিল সবাই, মার্টিন কুপার তার নাম। তো সবাই একটু এই অংশটা খেয়াল করো। হ্যাঁ, এই অংশটা একটু খেয়াল করে দেখো, একটু সবাই স্পিকারটা অফ রেখো প্লিজ, স্পিকারটা চাপতে রেখো। তো দেখো বলতেছে এখানে যে আমেরিকান প্রকৌশলী মার্টিন কুপার 3রা এপ্রিল 1973 মোবাইল ফোন আবিষ্কার করেন। এই লাইনটা মনে রাখবা, আমরা যে এত মোবাইল ফোন ইউজ করি, এই যে আমাদের হ্যান্ডসেটটা, যে হ্যান্ডসেটের কারণে তুমি আমার কাছে এই মুহূর্তে স্পেশাল হয়ে পড়তেছো 2024 সালের আজকে 25শে ডিসেম্বর। তো এই যে আমাদের মোবাইল ফোন, এই বিষয়টা নিয়ে চিন্তা করো জাস্ট দিনের একটা সময়। আসলে মোবাইল ফোনটা আসলে কি একটা জিনিস, তাই না? যেখানে আমার পিতা মাতার যে আব্বু ছিল, নানা নানি, তারা কিন্তু মোবাইল ফোন দেখে নাই, অনেক আগের কথা যখন তাদের সময়কাল ছিল। তো এই মোবাইল ফোনে 4 চতুর্ভুজাকার
যে একটা সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে কি আছে এমন যে এর মাধ্যমে পৃথিবীর সব কিছু আমার হাতের মুঠোয়। মানে এই বিষয়টা চিন্তা করলে একটু অবাক হওয়ার মতো। মাঝে মধ্যে আমিও চিন্তা করতাম যে মোবাইলের মধ্যে আসলে কি এমন আছে, বা মোবাইল জিনিসটা আসলে কি, এই চার কোনাকার একটা বস্তু, এর মধ্যে এমন কি আছে যে মানুষ এত কিছু এর মধ্যে নিয়ে কাজ করে, এটা ছাড়া জীবনই যে অচল। আমাদের যে এই যে গন্ডগোল লাগছিল 24-এর গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান, সেই গন্ডগোলে যে আমাদের নেটটাই চলে গেছিল, তখন আমাদের কি অবস্থা হয়েছিল একটু চিন্তা করো। জাস্ট নেটটা চলে গেছিল আর আমাদের অবস্থা একবার 12টা বেজে গেছে। কারোর সাথে কারো যোগাযোগ নাই, নাই অনলাইনে যোগাযোগ, নাই কারোর সাথে কারো ফোনে যোগাযোগ, তেমন কোনো যোগাযোগই হচ্ছিল না। তো তখনকার অবস্থা চিন্তা করো যে মানুষ জাস্ট নেট ছাড়াই চলতে পারে না। আর মোবাইল ছাড়া চলাটা, এটা মনে হয় কল্পনার বাহিরে, যে মোবাইল ছাড়া চলতে হবে। যদি কাউকে বলা হয় তোমাকে মোবাইল ছাড়া থাকতে হবে 1 মাস, সে মনে অজ্ঞান হয়ে যাবে, হার্ট স্ট্রোক করতে পারে। আমি কি ভুল বললাম? এটা কথা বলি না স্যার, ঠিকই বলেছেন। তো এই বর্তমানের যুগটা এরকম হয়ে গেছে যে যার মোবাইল নাই তার জীবনটাই নাই লগে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আগেরকার যুগে মানুষ চিনতই না এটা আসলে কি জিনিস, কিন্তু তখনকার জীবন কি থেমেছিল না, তখনকার মানুষের জীবনও চলছিল। তো এখন কিন্তু আমরা এটা ছাড়া থাকতেই পারি না। তুমি সাপোজ চিন্তা করো, তুমি কতক্ষণ থাকতে পারবা? আমিও তো থাকতে পারবো না। তো বিষয়টা এরকমই যে প্রযুক্তির আবিষ্কারের পর মানুষ প্রযুক্তির সাথে এতটা ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে গেছে, এইটা ছাড়া মানুষ যে থাকতেই পারবে না এটাও ভুলা যায়, বা এটা অনেক সময় মন থাকে না যে আসলেই তো যদি মোবাইলটা না থাকতো আমি কি করতাম, এখন এই মুহূর্তে আমার সময়টা কেমনে কাটতো, আমি যদি ফেসবুক না চালাইতাম, আমি যদি অনলাইন না আসতাম, অনলাইন যদি আমি নাই বুঝতাম, অনলাইন জগৎ থেকে বিচ্ছিন্ন থাকতাম, আমার জীবনটা কেমনে চলতো। তো এটা একটা অবিশ্বাস্য বিষয় বা একটা চিন্তা করার মতো বিষয়। তো এই যে যখনই এই জিনিসটা আবিষ্কার হয়, সেই আবিষ্কার সালটা মনে রাখতে হবে আমার। কারণ কি, একটা আমার দায়িত্ব যে আমি এত কষ্ট না, এত সুন্দর একটা প্রযুক্তি ব্যবহার করতেছি, এটা কে আবিষ্কার করছিল, কার মাথায় এত ব্রেন ছিল, মোবাইলটা নিয়ে চিন্তা করছিল সে, যে পরবর্তী জেনারেশনে এরকম কিছু একটা আবিষ্কার করে দিয়ে যাব যারা এটা ছাড়া চলতেই পারবে না। তো এই হচ্ছে সেই ব্যক্তি, যার নাম মার্টিন কুপার। তিনি আবিষ্কার করেছিলেন কত সালে? 1973 সালে। মনে রাখবা, প্রথম মোবাইল ফোনটির ওজন ছিল প্রায় 2 কেজি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এই মোবাইলটা, প্রথম মোবাইল ফোনের ওজন ছিল কত? 2 কেজি। এখন দেখো তো, তোমাকে যদি এই স্মার্টফোন বাদ দিয়ে যদি এই মোবাইলে ধরা দিই, বলো মানুষ ওটা কেমনে ক্যারি করতো তাহলে? সেটাই তো কথা, মানুষের তখন শক্তি ছিল বেশি, আমাদের শক্তি এখন কম, বুঝছো? আমরা তো হাফ কেজি ধরতে পারি না, তারা 2 কেজিটা নিয়ে করতে পারতো। এখন তুমি একটু চিন্তা করো, এই যে মানুষের হাতে যে মোবাইলটা আছে, এখন যদি তোমাকে এই মোবাইলটা দেওয়া হয়, পৃথিবীর প্রথম মোবাইল ফোন, তুমি এটা নিবাও না। কেন নিবা না? এর মধ্যে কি আছে তুমি দেখতেছো? কয়েকটা ফুট দিয়ে আছে আর এখানে স্পিকার আছে, এটাতে তুমি কি করবা? মনে হবে এটা একটা কাঠের তক্তা, তাই না? দেখে এরকম মনে হচ্ছে না? আমার কাছে এরকম মনে হচ্ছে, দেখতেছো? তো এখন বলবা যে স্যার আমি এই কাঠের তক্তাটা কি করবো, এটাতে আমার লাভ আছে কোনো? আসলে এটার মাধ্যমেই তো তোমার হাতের ফোনটা তুমি পাইছো। এটা যদি না হইতো, বা এই মানুষ যদি এটা না তৈরি করতো, এত সুন্দর প্রযুক্তি তোমার হাতে আসতো? এত সহজে আসতো না। সবাই কি কথা বুঝতেছো? তো এই হচ্ছে বিষয়টা। প্রথম দিকে মোবাইল ফোনটা দেখতেও যদিও কাঠের বক্সের মতো লাগে বা কাঠের টুকরার মতো লাগে, কিন্তু আসলেই এটা একটা স্পেশাল রহস্যময় জিনিস, যে এই জিনিসটার মাধ্যমে আস্তে আস্তে এটা রূপ পরিবর্তন হইতে হইতে তোমার হাতের সুন্দর স্মার্টফোনটা তৈরি হয়েছে। আদারওয়াইজ এত সহজে এগুলো পাওয়া যাইতো না। তো এই মানুষটার অবশ্যই কৃতিত্ব রয়েছে, এই মানুষটার উপর আমরা অবশ্যই কৃতজ্ঞ যে তিনি চেষ্টা করছে বিধায় আমরা একটা সুন্দর প্রযুক্তি পাইছি। আল্লাহ তাআলার রহমতে আমরা সুন্দরভাবে সবকিছু ব্যবহার করতে পারতেছি। তো কৃতজ্ঞ প্রকাশ করা হচ্ছে এই মানুষটার উপর, বা ওনাকে একটা থ্যাংক ইউ, যদিও উনি এখন বেঁচে নাই তারপর। তো দেখি আমরা কই ছিলাম। হ্যাঁ, তো বলতেছে প্রায় 2 কেজি ওজন ছিল এই মোবাইলটার, এবং মোবাইলটির সাহায্যে 30 মিনিট কথা বলার জন্য 10 ঘন্টা চার্জ দিতে হতো। দেখছো কি অবাক করার মতো বিষয়? পৃথিবীর প্রথম মোবাইল যার ওজনই 2 কেজি এবং দেখতে এটা কাঠের তক্তার মতো, আর এটাকে মাত্র আধা ঘন্টা ফোনে কথা বলার জন্য চার্জ দিতে হতো 10 ঘন্টা। এখন তুমি চিন্তা করো,
তুমি তোমার মোবাইল ফোন চার্জ দাও কত ঘন্টা লাগায় বলো তো? ফুল চার্জ করতে কতক্ষণ লাগে? দেখছো, 1 থেকে 1.5 ঘন্টা। এখন যদি বলা হয় এখন থেকে পৃথিবীর সকল মোবাইল ফুল চার্জ দিতে 10 ঘন্টা সময় লাগবে, সবাই তো মাথায় বাস। আল্লাহ, 10 ঘন্টার সময় মোবাইল ধরতে পারবো না, চার্জ দিতে 10 ঘন্টা সময় লাগবে, তাহলে মোবাইল ইউজ করবো কোন দিন? একদিন পরে ইউজ করবো, একদিন চার্জ দিন একদিন পরে ইউজ করবো, এরকম হলে সম্ভব? জীবন চলবে? তাও চলবে না। তো দেখছো, এই আগে কিন্তু কথা বলতো, শুধু কথা, 30 মিনিট কথা বলতো, বেশি না 30 মিনিট। আমরা কথা বলা শুরু করলে তো 30 দিনও চলে যায়, টের পাই না। হ্যাঁ, তারা কখন তো বলতো তখন 30 মিনিট। এই 30 মিনিট কথা বলার জন্য, মাত্র 30 মিনিট কথা বলতে 10টা ঘন্টা চার্জ দিতে হইতো। তো দেখছো, আমাদের যতই দিন যাচ্ছে প্রযুক্তি কত উন্নত হচ্ছে, এখন মোবাইল চার্জ দিতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা ফুল চার্জ। আরে 1.5 থেকে 2 ঘন্টা ফুল চার্জ দিয়ে 3 দিন পর্যন্ত মোবাইল চালাতে পারি, বেশি ইউজ না করি। 3 দিন অনায়াসে 3 দিন চলে, কম হইতে পারে, হ্যাঁ 2.5 দিন 2 দিনেও হইতে পারে অনেকগুলো মোবাইল। তো এখন বুঝো আলা যে আগেরকার প্রথম অবস্থার মোবাইল ফোনের ক্যাপাসিটি কেমন ছিল আর আজকে মোবাইল ফোনের ক্যাপাসিটি কতটুকু, হিউজ পরিমাণ। তো কতটা উন্নত প্রযুক্তির মধ্যে আমরা বসবাস করতেছি। আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। আমরা যে এখন মোবাইল ফোনে এই যে ক্লাস করতেছি, এটাই তো অনেক বড় বিষয়, তাই না? আগে তো এখানে মোবাইলে কোনো ক্যামেরাই ছিল না, ক্যামেরাই তো ছিল না। ছবি তুলবো, একটা ছবি তোলার কোনো অপশনই ছিল না। ছবি যে তুলতে পারা যায় মোবাইল দিয়ে, তাও তো মানুষ জানতো না। আর এখন কত সুন্দর ছবি করা, এডিটিং করা, ভিডিও করা, অনেক অনেক কিছু করা, যেটা কল্পনার বাইরে, এটা বাস্তবে এখন মোবাইল দিয়ে করা যাচ্ছে। তো এই হচ্ছে রহস্য। তো এগুলো আসলে একটু যতই পড়া হয় ততই আর কি মানুষের মনের মধ্যে একটু ইউনিটি বাড়ে বা একটু কিউরিয়াসিটি বাড়ে। আসলে তো এইভাবে তো কখনো ভেবে দেখি নাই আমি যেইভাবে জিনিসটা ইউজ করতেছি, এটা কতটা, এটার পেছনে রহস্যটা কতটা, বা রহস্যটা কত ছিল, এটা কেমনভাবে আবিষ্কার হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু কখনো আমরা ভেবে দেখিনি। তো এখন পড়তেছে যেহেতু এখন একটু অবাক হচ্ছে এই আর কি। তো দেখো, এই মোবাইল ফোনটি আবিষ্কারের 10 বছর পর মোটোরোলা মোবাইল কোম্পানি সাধারণ মানুষের জন্য মোবাইল তৈরি শুরু করে। দেখছো, কত বছর পর? 10 বছর পর। তো কোন কোম্পানি? মোটোরোলা কোম্পানি, কোম্পানির নাম আর কি। তো মার্টিন কুপার মোটোরোলা কোম্পানির প্রতিষ্ঠাতা, মানে কি মোটোরোলা কোম্পানির যে মালিক ছিল, সে মালিকের একটা শেয়ার ছিল এই মার্টিন কুপার, এই জন্য তাকে বলা হচ্ছে সহ প্রতিষ্ঠাতা, মানে সহায়ক। তিনিও এই প্রতিষ্ঠানের মালিক ছিল এক অংশে। তাকে আধুনিক মোবাইল ফোনের জনকও বলা হয়। এই হচ্ছে আমাদের এই স্পেশাল যে মোবাইল দিয়ে এখন ক্লাস করতেছে, সেই মোবাইল ফোন আবিষ্কারের পেছনে ইতিহাস, এই মানুষের অবদান। সবাইকে বুঝতে পারছো? এতটুকু যা আলোচনা করা হইলো, একটু তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। আচ্ছা, এরপরে নেক্সট এখন আমরা রোমিং যাব। রোমিংটা একটু ভালো করে দেখার চেষ্টা করি। রোমিংটা আসলে কি? হ্যাঁ বলো। স্যার, মাহবুবুর রহমান ভাই জিএসএম এর পূর্ণরূপ যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনের সাথে এসএফ আছে, অন্যান্য বইয়ে নাই না, কমিউনিকেশনস দিছে না, এখানে কমিউনিকেশন দিছে, এই তো। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে ইউজ করো, না থাকলে ইউজ করো। হ্যাঁ বলো। ওই যে আমরা যে কিছুদিন আগে ল্যান্ড ম্যান এগুলা পড়লাম না, ওই যে আমাদের যে নতুন বই বের হইছে, ওই বইও বানানের অনেক হচ্ছে ডিফারেন্ট। ও হইতে পারে, আপনার বইয়ের বানানের সাথে আমার বইয়ের বানান মেলে না, বুঝছেন, একটুও মেলে না। আল্লাহ, আচ্ছা আমি দেখবো না, যদি ভুল হয় কারেকশন করে দিব, মনে সমস্যা নেই। আমি তো চেক করে পড়াই নাই, কোন রকম পড়াইছি আর কি। ও সমস্যা নেই, পড়ে যাও। ভুল কোনটাতে? এখন ভুল কোনটাতে এটা তো আমি শুরু বলতেও পারতেছি না, আমি চেক করে জানাবো না। হ্যাঁ, আপাতত ক্লাস করে, যেহেতু ক্লাসের সময় যাচ্ছে, একটু ক্লাস করাই, লিঙ্ক চলে যাবে, তো আমি পরে কারেকশনটা দেখাবো। হ্যাঁ দেখো, এবার খেয়াল করো, লিঙ্ক চলে গেলে আজকের মতো ক্লাস শেষ, আর লিঙ্ক দেবো না। রোমিংটা কি? যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। মানে যে ফোনটা ব্যবহার করতেছো সেই ফোনটার কভারেজ এরিয়া বলতে, তুমি এই দেশে বসবাস করো, এই দেশের মধ্যে তুমি মোবাইলটা ব্যবহার করতেছো, এখন তুমি বাইরে গেছো সেই মোবাইলটা নিয়ে, তো তোমার এই বাংলাদেশের এরিয়ার বাইরে গিয়েও কিন্তু তুমি অন্য দেশে থেকেও এই দেশে যোগাযোগ করতে পারতেছো। এটা হচ্ছে রোমিং।
কথা কি বুঝছো? কিন্তু কথা হচ্ছে সেখানে হয়তো বা সিম কানেকশনটা অন্য, কিন্তু ওয়াইফাই থাকলে আর মেসেঞ্জার থাকলেই হয়েছে, পৃথিবীর যে কোনো জায়গায় গেলেই কিন্তু হয়ে যায়। মেসেঞ্জার এমন একটা জিনিস বা ফেসবুক এমন একটা জিনিস, জাস্ট নেট কানেকশন থাকলেই হয়েছে, তোমার আর সিমের কোনো প্রয়োজন নাই, তুমি যে কোনোভাবেই কল দিয়ে কথা বলতে পারবা। মেসেঞ্জার থাকলেই হয়েছে, তোমার এই দেশ হোক বাইরে হোক যে কোনো প্রান্তে হোক, কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ফেসবুকে নাই। আচ্ছা, কিন্তু প্রতিটা কোম্পানি সিম কোম্পানির এটা আছে, এক দেশে সিম অন্য দেশে চলে না, এটাই। তো ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসের মাধ্যমে বিদেশে গিয়ে বিদেশি অপারেটরের নেটওয়ার্কের ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর ও হ্যান্ডসেট ব্যবহার করা যায়। যে অপারেটরের ফোন ব্যবহার করা হচ্ছে সে অপারেটর এবং বাইরে থেকে যেখানে রোমিং সুবিধা পাওয়া যাবে সেখানকার অপারেটরের পারস্পরিক চুক্তি ও হ্যান্ডসেটের উপর রোমিং সার্ভিস নির্ভর করে। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের সম্পূর্ণ শেষ অংশ।